যেদিন আমার হাতে মেহেদি পরানো হবে তার আগের দিন ভোরে আকস্মিক সংবাদ এলো শিউলি আপা নিখোঁজ। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলাম আমি। আম্মাও কেঁদে উঠল। দিশেহারা হয়ে সবাই ছুটে গেলাম আপার শ্বশুর বাড়ি। ভাইয়া গেল না, বাড়িতে বিয়ে উপলক্ষে সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে। তাছাড়া ভাইয়ার বিশ্বাস ছিল আশেপাশে কোথাও না কোথাও আপা নিশ্চয়ই আছে। আমাদেরকে দেখে আপার শ্বশুরবাড়ির লোকজন এগিয়ে এলো। তাদের প্রত্যেকের মুখ ছিল বিবর্ণ, বিদীর্ণ। আমাদের সাথেও তারা আপার শূন্য ঘরে ঢুকল। আম্মা অস্থির গলায় কাঁদো কাঁদো স্বরে বলল, কখন থেকে আমার মাইয়া নাই? এত সাত সকালে কই গেল আমার অবলা মাইয়া? আপনারা কেমনে টের পাইলেন? আপার এক জেঠি শাশুড়ি এগিয়ে এলো, হতাশ কণ্ঠে বলল, পহেলা তো আমি জানাইলাম হগল রে। আমি ফজর নামচ আদায় কইরা তসবিহ জপতে জপতে আমগর গাছগুলান দেখতে যাইতেছিলাম। তখন ইদ্রিসের পোলান কান্দন। তার ঘরের দুয়ারে আইসা থামি। পোলা কান্দাই যাইতেছে, হ্যার বাদে আমি ঘরে হান্দাই। ও মা, দেহি খালি বিছানায় পোলা বৈশা বৈশা চোখ ঢলতেছে আর কান্দাছে। পোলারে কোলে তুলে নিই। পাশ থেকে অন্যরা বলল, হ, উনি কনে আমরা মনে করছি শরণ ঘুমায় আছে, তাই ভাবি হয়তো বাড়ির কোনো দিকে শাক তুলতে গেছে, নইলে বাগান থেকে আর শুকনো ডালপালা কুড়াইতে গেছে। এমন কাম তো উনি প্রায়ই করে। কিন্তু সবাই খোঁজাখুঁজি কইরা না পাইয়া লোক পাঠাইলাম আপনাগর বাড়ি। এই হইল বিষয়। সবাই মিলে দেখলাম আপার ঘরের সবকিছুই অক্ষত আছে। একটা সুতাও এদিক সেদিক হয়নি। কিন্তু আপা গেল কই? আম্মা, আব্বা ও ভাবি আপাকে সে বাড়ির আনাচি কানাচি হন্যে হয়ে খুঁজতে লাগলো। আমি শরণকে খুঁজে বের করলাম। শরণ আপার এক চাচাতো জায়ের কাছে ছিল। আমাকে দেখেই শরণ খালামুনি বলে কোলে ঝাঁপিয়ে পড়ল। আম্মা, আম্মা বলে শরণ মাকে ডাকছে। আমি শরণকে সান্ত্বনার বলি শুনিয়ে যাচ্ছি, কাঁদে না আব্বুটা আমার, কলিজা আমার, এই তো মা চলে আসবে, খালামুনি তো আছি, ওই দেখো নানু, নানা ভাইয়া, মামানিও আছে। আমার কথায় শরণ ভরসা পায়, তাই একটু চুপ থাকে। কিন্তু কিছুক্ষণ পর আবার কান্না জুড়ে দিল। আম্মা কই, আম্মার কাছে যামো বলে। আসলে মায়ের বিকল্প কিছুই নেই পৃথিবীতে। আপাদের উঠান ভর্তি মানুষের জটলা। আমি আপার শ্বশুরবাড়ির লোকেদের দিকে চেয়ে করুণ গলায় বললাম, আপার তো শাক পাতা তোলার অভ্যাস আছে। শাক পাতা আপার অত্যন্ত পছন্দ। শাক তুলতে গিয়ে সাপড়ের কামড় খায়নি তো আপা? তখন একজন বলল, তাও ঠিক কথা, কিন্তু দেখলাম তো বিশ্রায়া নাই, মনকে প্রবোধ দেই কি করে। তাই আমি সেই বাড়ির 2-3 জনকে সঙ্গে নিয়ে বাড়ির প্রতিটি আশপাশ, বাগান, জংলা, পরিত্যক্ত এমন সম্ভাব্য সব স্থানেই আপাকে খুঁজলাম দীর্ঘ সময় নিয়ে। কোথাও আপার অস্তিত্ব নেই। আব্বা, আম্মাও খোঁজা শেষে আপার ঘরে এলো। সবাই মাটিতে লুটিয়ে পড়লাম। হাউমাউ করে কাঁদতে লাগলাম আপার জন্য। এভাবে বেলা গড়িয়ে গেল। আপার এক ভাসুর বলল, খবর শুনে আপনারা ভোরেই চলে আইলেন। কিছু তো মুখে দেন নাই, কিছু খান আপনারা। আমরা সবাই খালি পেটে এসেছি এবং প্রচণ্ড রকম ক্ষুধা লাগার কথা, কিন্তু আমাদের কারোই কোনো ক্ষুধা লাগেনি। আপা ছাড়া আমাদের মস্তিষ্কে আর কিছুই নেই। আমি মিট সেফ খুলে কি রান্না আছে দেখলাম। এক প্লেটে কিছু ভাত, ডাল ও এক টুকরো মাছ নিয়ে নিলাম। ভাত ডলে শরণকে ভাত খাইয়ে দিলাম। শরণকে খাওয়াতে বেগ পেতে হয়নি, কারণ শরণ আগে থেকেই আমার হাতে ভাত খেত। বাড়ি থেকে ভাইয়া চলে এলো চিন্তিত মনে। আমাদের বুক ফাটা হাহাকার ও রোদন দেখে ভাইয়া জমে গেল বরফের মতো। আম্মা বলল, বাবুল রে, তোর আব্বারে নিয়ে থানায় চলে যা, পুলিশরে জানাইতে হইব সব। আমার মাইয়ারে খুঁজে বাইর করে দিতে ক। ভাইয়া আম্মাকে বুকে জড়িয়ে নিল। চোখের পানে মুছতে মুছতে সান্ত্বনা দিল নানাভাবে। থানা পুলিশ করতে গেলে যদি কোনো ঝামেলায় পড়ি, আরেকটু অপেক্ষা করি, নাইলে যদি কোনো দিক হইতে শিউলে আইসা পড়ে, নানার বাড়ি, খালার বাড়ি গেল কিনা কোন দরকারে, পুলিশ পরে রাগ হয়ে যাইব, কইব আত্মীয় স্বজনের বাড়ি খবর না নিয়া থানায় চলে আইলেন কেন। নিস্তেজ গলায় বলল আব্বা। হ্যাঁ মা, আব্বার কথা ফেলনার নয়। আমি নানাদের, ফুপুদের, খালাদের বাড়ির লোক পাঠাইতেছি, বলল ভাইয়া। আম্মা চেঁচিয়ে উঠলেন, বললেন, আমার অন্তর কইতাছে আমার মাইয়ার বড় কোনো অঘটন হইছে, তাও খবর নেওয়ান যায়। তুই চলে যা বাড়িতে, খবর নে। ইদ্রিস মিয়ার 3 মাইয়ার বাড়িতেও খবর নেওয়ান দরকার। ভাইয়া বিমর্ষ মুখে বেরিয়ে গেল সব বাড়ি গিয়ে খবর নেওয়ার উদ্দেশ্যে। এদিকে ইদ্রিস মিয়ার 3 মেয়ের বাড়ির লোক পাঠানো হলো। তারা সবাই এলো। ছলকলা আফসোসে দুঃখে ভেঙে পড়ল। জানালো আপা যায়নি তাদের বাড়ি।
আচম্বিত ঘটনায় তারা বিস্মিত। তাদের চোখের কোণে আমি কিঞ্চিত পলক দেখলাম। আমি সজাগ চোখ রয়েছে শরণের দিকে, কারণ এরা সব সম্পত্তির ভোগ দখলের লোভে শরণকে মেরে ফেলতে চায়। শরণ ওদের লোভের পথের বিশাল কাঁটা, তাকে উপড়ে ফেলাই তাদের একমাত্র কাম্য। আমি শরণকে আমার গায়ে গায়ে রাখছি। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে এমন সময় ভাইয়া এলো। ব্যথিত স্বরে জানালো, কোনো বাড়ি যায়নি শিউলি, আব্বা চলেন থানায় যাই, অপেক্ষা করার সময় নেই। পুরায় একদিন চইলা যাইতেছে, একটা জলজ্যান্ত মানুষ নিখোঁজ, এটা কোনো কথা? ছোট মাসুম শিশুরে রাইখা কই যাইব শিউলি? আব্বা ও ভাইয়া থানায় চলে গেল, নিখোঁজ ডায়েরি করলো, পুলিশ আসলো। তারা তাদের মতো করে বাড়ির সব দিকে খুঁজল, পেল না আপাকে। ফিরে এসে বসলো তারা। বাড়ির মানুষের জিজ্ঞাসাবাদ করলো, তারা যতটুকু জানে পুলিশকে অবগত করলো। আমরাও যা জানি বললাম। পুলিশ দুজন মলিন মুখে আম্মার মুখ পানি চেয়ে বলল, যেহেতু ঘরের দরজা খোলা ছিল, তার মানে যেই হোক দরজা খুলেছে এবং বেরিয়ে গিয়েছে। 3 বছরের একটা শিশু তো দরজা খুলতে পারবে না, পারার কথাও নয়। বলছেন ঘরের কোনো কিছুই ধরা হয়নি। টাকা পয়সা, গহনা, কাপড় চোপড়, ব্যবহারের জিনিসপত্র, শোকেজের জিনিস সবই অক্ষত আছে আপনাদের ভাষ্য অনুযায়ী। আবার বলছেন রাতে অন্য কেউ ঘুমায়নি ওনার সাথে, ছিচকে চড়ে সে এসব নিত। ডাকাত হলেও অর্থকরীয় গহনা নিত, যত অল্পই হোক তারা নিয়ে যেত। ডাকাতরা কখনো খালি হাতে ফেরে না, এটা তাদের ব্যর্থতা প্রকাশ করে। তারা নিজেদেরকে খুব শক্তিধর মনে করে মানুষের থেকে। এবার প্রশ্ন হলো, যদি এসব না থাকতো, বুঝতাম ডাকাত দল ওনাকে মেরে এসব নিয়ে গিয়েছে। অপরদিকে কিডন্যাপ হলে এতক্ষণে টাকা পয়সার জন্য খবর চলে আসতো। কিন্তু যেহেতু এসবের কিছুই না, তার মানে এখানের ঘটনা অন্যরকম। এখন সেই অন্যরকমটা কী রকম, সেটাই তো হলো মূল প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তর সহসা খুঁজে বের করব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, সেই পর্যন্ত বাড়ি চলে যান। নির্দিষ্ট সময়ে আপনার মেয়ের শুভ বিবাহের কাজ সম্পূর্ণ করুন। একটা বিয়োগাত্মক ঘটনার জন্য একটা মিলনাত্মক ঘটনা অসমাপ্ত রাখা বিরাট ভুল হবে। থানা পুলিশ চলে আইন মেনে, তাই সময় সাপেক্ষ শিউলির নিখোঁজ রহস্য উদ্ঘাটন করা। এই পরিবারের বড় জামাই নিখোঁজ হলো মেঘনা নদীতে মাছ কিনতে গিয়ে। পরে তার পচা গলা বিভৎস লাশ উদ্ধার করেছি আমরা। সেই অর্ধগলিত লাশ তারা দাফন করল। এখন আবার ইদ্রিস মিয়ার ছোট স্ত্রী নিখোঁজ। ইনশাল্লাহ ওনাকেও খুঁজে বের করতে পারবো। পুলিশের কথা শুনে আমি শিউরে উঠলাম গোপনে। জসিমের লাশ এরা পেল, কিন্তু কিভাবে? এটা সম্ভব? কিভাবে? এটা একেবারেই অসম্ভব। এক দুর্ভাবনার সাথে আরেক দুর্ভাবনা যোগ হলো, উড়ে এসে জুড়ে বসার মতো। ইদ্রিসের মেয়েরাও চলে গেল। থাকলে যদি কোনো প্যাচি আটকে যায় তাই। ভাইয়া আমাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে চাইল। আম্মা বলল, তোরা চইলা যা, আমি পরে আইতাছি আমার নানু ভাইরে নিয়া। আমি বললাম, হ্যাঁ আপনারা যান, আমি শরণকে নিয়ে আম্মার সাথে আসবো রাতে, নইলে কাল ভোরেই। আবার হাঁস মুরগি, কবুতর, এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আম্মা একা হাতে এসব পারবে না। আবার সংসারের সমস্ত মুখস্থ আমার, কোনটা কোথায় রাখে, কিভাবে রাখে। ভাইয়া বলল, আচ্ছা সব গোছাইয়া ঝটপট চলে আইস। আম্মা একটা ব্যাগ খুঁজে বের করলো। আলমারি খুলে আপার কাপড় চোপড় কিছু ব্যাগে ভরে নিল। টাকার ব্যাগে অল্প কিছু টাকা ছিল, নিয়ে নিল। বাড়তি গহনা ছিল না, যা আছে তা আপার গলায় একটা হার, কানে একজোড়া কানপাশা। যেহেতু বিধবা আপা, তার নাক ও হাত খালি ছিল। এসবে আমি আম্মাকে সাহায্য করলাম। বোন যেহেতু নেই, তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমরা নিয়ে আমাদের কাছে রাখব। কাঁদতে কাঁদতে আম্মা আমি শরণকে নিয়ে আপার বিছানায় শুয়ে পড়লাম। ভোরে উঠে গেলাম। বাইরে থেকে কাঠের মইটা এনে আপার ঘরের দমরায় রাখলাম। উদ্দেশ্য ছিল সেখানে লাকড়ি ছাড়া আপার দরকারি কিছু আছে নাকি দেখার জন্য। ছোট একটা বস্তা দেখলাম, মুখ বাঁধা। কৌতূহল ও সন্দেহ হলো। বস্তাটা নিচে নিয়ে নামলাম, মাটিতে রেখে বাঁধন খুললাম। সেই পাটের বস্তার ভিতরে আরেকটা ব্যাগ, সেই প্লাস্টিকের ব্যাগে মোড়ানো আমার শিউলি আপার ঘাড়সহ কাটা মাথা বেরিয়ে এলো। আমি দুনিয়া কাঁপিয়ে আপারে বলে পাঁজর ভাঙা আর্তনাদ করে উঠলাম। আমার গগনবিদারী আর্তচিৎকারে আমা অতর্কিতে ছুটে এলো রুমের ভিতর হতে। পাশের ঘরের মানুষও দৌড়ে এলো। এভাবে এক কান থেকে শতকান হয়ে গেল আপার কাটা মাথা পাওয়া গিয়েছে বলে। সবাই স্তম্ভিত, নির্বাক চোখে আপার কাটা মাথার দিকে চেয়ে আছে। আমি মাটিতে শুয়ে গড়াগড়ি করে চিৎকার করে কেঁদেই যাচ্ছি।
আম্মা 2 হাত দিয়ে বুক চাপড়িয়ে কলিজা ছেঁড়া বিলাপ করতে লাগলো আছাড়ি পিছাড়ি করে। এদিকে কেউ চলে গেল আমাদের বাড়িতে খবর নিয়ে, কেউ আমাদের মা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মিছে প্রয়াস চালাচ্ছে, কেউ থানায় চলে গেল। এই ভেতরে ভাইয়া সহ সবাই চলে এলো। আমার নানু, খালা, ফুপুরা সবাই চলে এলো ইদ্রিস মিয়ার বাড়িতে। সবাই কান্নায় ভেঙে পড়ল। আসলে আপা দুর্বল ও অসহায় ছিল বলে সবার আলাদা টান ছিল আপার জন্য। হেলালো এলো ভাইয়ার সাথে, কয়েকজন পুলিশও চলে এলো। আমি সব বললাম তাদের। তারা ভাইয়াকে সাথে নিয়ে আপার শরীরের বাকি অংশ খোঁজায় নেমে পড়ল, পেল না। পরে ময়েনে 2জন পুলিশ নিজে আপার ঘরের দরমায় উঠে গেল। লাকড়ি সরিয়ে আরেকটি বস্তা পেল, নামিয়ে আনলো। এই বস্তা বেশ বড়, তবে একইভাবে বাঁধা। চটের বস্তার মুখ খুলতেই ভেতর হতেই প্লাস্টিকের ব্যাগে মোড়ানো আপার শরীরের বাকি অংশ বেরিয়ে এলো। আপার পরনে সুন্দর একটি সুতি শাড়ি পরা, গাঢ় নীল জংলি ছাপের শাড়িটার সাথে ম্যাচিং করা একরঙা নীল হাফ হাতার ব্লাউজ। মাথা ছাড়াও প্রাণহীন আপাটাকে অদ্ভুত সুন্দর ও স্নিগ্ধ লাগছে, যেন অচিনপুরের কোনো নীলপরি ঘুমিয়ে আছে পৃথিবীর সমস্ত শান্তি বুকে নিয়ে। তারপর শিকার হয়েছে কোনো অত্যাচারী স্বার্থন্বেষী রাজার প্রতিহিংসার। পুলিশ আমাদেরকে বলল, এটা স্পষ্ট যে ওনাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুধু বস্তায় লাশ ভরলে ওপর থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ত। এতে সহসা জানাজানি হয়ে যেত শিউলি খুন হয়েছে। সেজন্যই প্লাস্টিকের ব্যাগের ভিতরে ভরা হয়েছে, যেন 1 ফোঁটা রক্ত বের না হতে পারে। তবুও তা প্রকাশ হয়ে গেল বকুলের জন্য। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আশা করা যায় অচিরেই খুনি ধরা পড়বে। যাই হোক, মৃতের দেহের খণ্ডিত অংশ দুটো নিয়ে যেতে চায়। আমি চেঁচিয়ে উঠলাম, বাষ্পরুদ্ধ কণ্ঠে বললাম, আমার আপাকে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কাটা ছিঁড়ারও প্রয়োজন নেই। আপনাদের কাজ হলো এখন হত্যাকারীকে চিহ্নিত করা। আমার কথায় সায় দিল আম্মা, আব্বা, ভাইয়া, হেলাল সহ উপস্থিত সবাই। পুলিশরা বলল, ঠিক আছে, আপনারা লাশ দাফন করে ফেলুন এবং থানায় এসে হত্যা মামলা দায়ের করুন। পুলিশের সাথে ভাইয়াও হেলাল গেল। আমি ভেতরে ইদ্রিসের মেয়েরা চলে এলো। আপার জন্য অনেক আক্ষেপ করলো, আপার প্রশংসাও করলো বেশ। শরণকে একটু দূরে দূরে রাখা হয়েছে, নয়তো মায়ের এই বিভৎস রূপ দেখে তার কচি মনে প্রচণ্ডভাবে বিদ্রুপ প্রতিক্রিয়া পড়বে এবং ভয়ও পেতে পারে। ভয় থেকে হয়তো রাতে দুঃস্বপ্ন দেখবে। আমার খুব ইচ্ছে করছিল পুলিশকে জিজ্ঞেস করতে কিভাবে জসিমের অর্ধগলিত লাশ তারা মেঘনা নদীতে পেল, কিন্তু তা করতে গেলে নিজে বিপদের জালে আটকা পড়ে যাব। তাই দমে গেলাম। থানায় হত্যা মামলা দায়ের করে ভাইয়া ও হেলাল চলে এলো। আমাদেরও সবার ইচ্ছে অনুযায়ী শ্বশুরবাড়িতেই আপার খণ্ডিত লাশের সমাধিস্থ হলো। হেলাল চলে গেল, তবে আমার সাথে কোনো কথাই বলেনি পরিস্থিতি বুঝিয়ে। অচেনার মতো রইল। সেই রাতে থেকে পরের দিন আমরা সবাই চলে গেলাম আমাদের বাড়ি। শরণকে নিয়ে গেলাম এবং আপার কবুতর, হাঁস মুরগিগুলোও খাঁচার করে নিয়ে গেলাম। আমি যেতে চাইনি, ভাইয়া ও আব্বা তাড়া দিচ্ছিল। আমি গলা ফাটিয়ে কেঁদে কেঁদে বললাম, আমি যাব না, শরণকে নিয়ে এখানেই থাকব। আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আপা নেই তো আমার জীবনে কিছুই নেই। কত স্বাদ ছিল মনে, 2 বোন একই রকম সাজব, শিউলির হাতের শিউলি মালা দিয়ে আমার হলুদ সন্ধ্যা উদযাপন হবে। এখন সবই শেষ, সব। তখন অন্য সবাই আমাকে বুঝিয়ে নেয় দরদ মাখা সুরে। যেতে বাধ্য হলাম সবার যুক্তির কাছে পরাভূত হয়ে। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, বোন, বিয়ের মতো জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হেলাফেরা করা ঠিক না। আমরা সবাই জীবন দিলেও শিউলিকে আর ফিরে পাবো না। গো ধরিস না, শরণ আমাদের কাছেই থাকবে। আমরা ওর মাঝে শিউলিকে খুঁজে নেব। বাড়িতে প্রচুর কাজ, এই বাড়িতে আমাদের থেকে আর কাজ নেই। বিয়ের পর তুই আসিস, আবার সব দেখাশোনা করিস। বাড়িতে গেলাম সত্যি, কিন্তু মনে মগজে কেবল একটাই নাম, 3 অক্ষরের শিউলি। আমার সেই শিউলি ফুল। আপার স্মৃতি ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। যেদিকে তাকাই সবকিছুতে আপার অদৃশ্য উপস্থিতি টের পায়, যেন আপা আমাকে ইশারায় কিছু বলছে, ডাকছে, হাসছে, দুষ্টুমি করছে। পট করে আমার মনে হলো যেদিন আমি বাড়িতে চলে আসি সেদিন আপা কিছু একটা বলতে চেয়েছে আমাকে। পরে থেমে গেল বিয়ের পরে বলবে বলে। আমার মনের ভিতর খচখচানি শুরু হলো এবং ক্রমশ তা বৃদ্ধি পেতে লাগলো। কে বলতে চেয়েছি আপা? ইদ্রিস মিয়ার 3 মেয়েকে নিয়ে কিছু? তাদের স্বামীকে নিয়ে কিছু? না তার শ্বশুরবাড়ির কারো সম্পর্কে কিছু?
নাকি এর বাইরে কোনো ব্যক্তি, যার কথা আমার কল্পনাতেও আসছে না? এত সব চিন্তা করতে করতে আমার সমস্ত অনুভূতি অবশ হয়ে গেল। আমি বোধশূন্য হয়ে গেলাম। আম্মাও বোঝার মতো করে অসার শরীরখানাকে টেনে টেনে ঘরের নানান কাজকর্ম করে নিচ্ছে। আমি যতটুকু ব্যতিব্যস্ত থাকি শুধু স্মরণকে নিয়েই। এভাবে দিন পার হয়ে গেল। চলে এলো বিয়ের সেই শুভ দিন। যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই ঘরোয়া আয়োজনে সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন হলো। অবশ্য তার আগে আম্মা হিলালের মাকে বলেছিল, ভাবি, বিয়ের দিন কি পিছান যায়? দেখলেন তো, আমাগোর মাথার ঠাডার মতন শূন্য বিপদ আইসা গেল। আমার জোর কৈতরের একটা কৈতর ওড়াল দিয়ে চইলা গেল। আমরা স্বাভাবিক নাই ভাবি, পাগলের মতন আছি। আমি তো মা, কেমনে ভুলি আমার সোনার প্রতিমাটারে? হেলালের মা আম্মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাবি, বিয়ার মতন পবিত্র বিষয় একদিনও পিছান ঠিক হইব না। সকালের বাড়ি গিয়া দাওয়াত দেওয়া শেষ। এখন আবার কেমনে গিয়া মানা করমু? কে করব? কয়বারই যাইব? কন, এইটা সম্ভব? বিয়া তারিখ মতোই হইক ভাবি, আল্লাহ ভরসা, তিনি সব কিছু দেখছেন। শিউলির খুনি ধরা পড়ুক, আমরা সকলেই তাই চাই। আর বিয়া হইলে বকুলের হয়তো মন একটু ঘুরব, স্বামীর দিকে যাইব। বউ সাজিয়ে সানাই বাজিয়ে সজ্জিত গাড়িতে করে মূল কাঁচা রাস্তা পাড়িয়ে দিয়ে হেলালদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। এতটুকু আয়োজন হলো হেলালের পরিবারের ইচ্ছায়। আমাদের বেদনা তাদের তো কিছু না, তবে হেলাল আমাকে বুঝল, তাই বাসরাত উদযাপন হলো না, কেবল যাপন হলো। আমার অবস্থা দেখে হেলাল আর কোনো কিছুতেই জোর করল না, না শারীরিক না মানসিক। আমার মাথাকে আলতো করে তার বুকে চেপে ধরল, দুগালে দুটো উষ্ণ চমক খেয়ে বলল, বকুল, আমি তোমার ভেতরের অবস্থা উপলব্ধি করতে পারি। স্বামীর অধিকার নিয়ে কর্তৃত্ব ফলাবো না, কোনো জোরও খাটাবো না। তোমার মন যেদিন একটু স্থিতিশীল হবে, সেদিন না হয় আমার সুখটুকু চেয়ে নেব তোমার থেকে। তোমাকে আমার জীবনে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তির, বড় আনন্দের ও শান্তির। শাড়ি চেঞ্জ করে শুয়ে যাও। হেলাল তার পোশাক চেঞ্জ করে শুয়ে গেল। আমিও আড়ালে গিয়ে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিলাম। অচল পায়ে হেলালের পাশে দুই হাঁটু ভাঁজ করে শুয়ে পড়লাম। হেলাল যত্ন করে আমার চুলে বিলি কাটতে লাগলো। তার পুরুষালী হাতের নিবিড় ছোঁয়ায় কখন যে দু চোখ বুঝে এলো টেরই পেলাম না। প্রথা অনুযায়ী বৌভাত অনুষ্ঠান হলো। কনেপক্ষের লোকজন বরপক্ষের বাড়ি গেল। ধুমধাম করে মহা আয়োজনে সবাই ভরপুর খেল। চলে এলো দুদিন পর হেলাল রিকশায় করে আমাকে নিয়ে এলো শ্বশুর বাড়ি। রাতে থাকিনি আমার মনের কথা বিবেচনা করে। তাদের বাড়ি চলে গেল খাওয়া দাওয়া সেরেই। শরণ আমাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ল। রাতে শরণকে নিয়ে আমার রুমে ঘুমালাম। তার পরের দিন দুপুরের কথা। ঘরে কেউই নেই, সবাই পুকুর ঘাটে গোসল করছে। ভাবি রুমে গেলাম কোনো কারণে। দেখি স্টিলের আলমারি খোলা, চাবি ঝুলে আছে। তেলাপোকা ঢুকে গেল কিনা তা দেখার জন্য আলমারি খুললাম। কাপড় চোপড়ের ভাঁজ দেখলাম উল্টিয়ে। সব ড্রয়ারগুলো চেক করলাম। নিচে একটা ভাঁজ করা পুরনো লুঙ্গি। টান দিতেই হাতে এলো একটা দলিল। কৌতূহলবশত খুলে পড়লাম দ্রুত বেগে। পড়া শেষে আমি শিউরে উঠলাম। আমার পিলে চমকে উঠল। তবে কি আপা এই বিষয়টা সেদিন আমাকে বলতে চেয়েছে? ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে লাগলো আমার ভিতরের সমস্ত শিরা, উপশিরা ও অস্থিমজ্জা। আলমারিটা আগের মতো করে রেখে দিলাম। শুধু দলিলটা লুকিয়ে আমার রুমে নিয়ে গেলাম, খুব গোপনে, খুব সযত্নে। সৃষ্টি হলো আমার ভেতরে নতুন দ্বন্দ্ব, নতুন কিছু প্রশ্ন। সেই প্রশ্ন দ্বন্দ্ব অস্পষ্ট, ধোঁয়াশা, ভোরের কুয়াশার মতন, সন্ধ্যার আলো আধারের মতো। সে এক কঠিন ধূম্রজাল। রাতে শরণকে ঘুম পাড়িয়ে আমার রুমের দরজা ভেতর হতে বন্ধ করে দিলাম। দলিলটি বের করে পুনরায় ভালো করে পড়লাম। আপার নামের সেই ফসলি জমি আপা ভাইয়ার নামে লিখে দিল। এটা কিভাবে সম্ভব? এদিকে ঘরের শত্রু বিভীষণ। আপা কি তাহলে সেদিন এটাই বলতে চেয়েছি আমাকে? ভাইয়া আপাকে ফুসলাচ্ছে জমিটা তাকে দিয়ে দেওয়ার জন্য। আমার মাথা চক্কর খেতে লাগলো ল্যাটিমের ন্যায়। আমি মাথা ঝুঁকিয়ে কতক্ষণ ওভাবে বসে রইলাম মনে নেই। ভাবনার অথৈ সাগরে ডুব দিলাম। কোনো থই খুঁজে পেলাম না। কাকে জানাবো বা কাকে জানানো ঠিক হবে তা চিন্তা করতেই আমার মগজ বেরিয়ে আসার অবস্থা। এদিকে আপার খনিকে তা জানার জন্য দুনিয়াধারী ভুলে আছি। তার সাথে এখন যোগ হলো আপা কেন ভাইয়াকে জমি দিয়ে গেল এই বিষয়টা। নিজের মাথার চুলের গোছাটি ধরে এক হ্যাচকা টান দিলাম ক্ষুব্ধ হয়ে। স্মরণের ঘুমন্ত মায়াবী মুখখানার দিকে অপলক চেয়ে রইলাম।
রাতের তৃতীয় প্রহর অবধি বসে বসে ভাবছি কেবল। তারপর ঠিক করলাম কালকেই বলবো না, এমনকি হেলালকেই না। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যে দ্বিতীয় কাউকে বলাটাই চরম ভুল। সেই কষ্ট, যাতনা, দহন কেবল নিজেকেই বহন করতে হয়। পরের দিন আড়াল হতে খেয়াল করলাম ভাইয়া ও ভাবির দিকে। আলমারি থেকে যে দলিল উধাও হয়ে গেল তা টের পেল কিনা তারা। দেখলাম এমন কিছুই না। আসলে দলিল যেখানে থাকে সেসব স্থান সচরাচর কেউ ঘাটে না। কালে ভদ্রে হাত দেওয়ার প্রয়োজন পড়ে। তবু এক কাজ করলাম আমি। পরের দিন কলেজে যাওয়ার পথে দলিলের ফটোকপি করে দিলাম 2 কপি। চুপি চুপি আলমারি খুললাম চাবি নিয়ে। নির্দিষ্ট স্থানে ফটোকপিটি রেখে দিলাম। তারপর কলেজের এক ক্লাসমেটকে জিজ্ঞেস করলাম, রেজিস্ট্রি অফিসে না গিয়ে কি দলিল রেজিস্ট্রি করা সম্ভব? ও বলল, হ্যাঁ সম্ভব। রেজিস্ট্রি করতে যা যা লাগে সেই কাগজপত্র নিয়ে মোহরি বা দলিল লেখক চলে গেলেই হয়। বুঝতে পারলাম ভাইয়া হয়তো এভাবে আপাকে ফুসলিয়ে বা ভয় দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছে। ভাইয়ের প্রতি আমার মনে পাহাড় সমান ঘৃণা সৃষ্টি হলো। এটা ভাই না, ভাইয়ের নামে লোভী, অমানবিক, নিষ্ঠুর। সেদিন যেতে নার্সারি থেকে একটা শিউলি ফুলের চারা কিনে নিলাম। বাড়িতে নিয়ে উঠোনের একপাশে রেখে দিলাম। কুয়াশায় তাজা থাকবে। যেদিন যাব উজিরপুর নিয়ে যাব। কথা ছিল হেলালদের বাড়িতে যাওয়ার, কিন্তু মন সায় দিচ্ছে না। বুকের ভেতর বোন হারানোর নিশিম বেদনা ও খা খা শূন্যতা নিয়ে কোনোরকম বেঁচে আছি। বিয়ের মতো আনন্দের বিষয় ঘটলেও আমাদের ঘরের পরিবেশে সেটার লেশমাত্র নেই। সারা ঘর শোকাচ্ছন্ন, গোমট। আমার না যাওয়া দেখে হিলাল আমাকে নিতে চলে এলো। আমার রুমে গিয়ে আমাকে বুকে লেপটে নিল। গোমরা মুখে বলল, এটা কোনো কথা বকুল? বিয়ের পরের এই সময়গুলো কি আর আমাদের জীবনে দ্বিতীয়বার আসবে? কোনো উপভোগই করতে পারছি না তোমাকে নিয়ে। আমি মুখ সরিয়ে নিলাম হিলালের বুক থেকে। মোলায়েম অথচ মরা কণ্ঠে বললাম, আপনি চলে যান, আমি কাল বা পরশু চলে আসব। ও আর্থির স্বরে বলল, আমি রাতে থাকি তোমার কাছে? না, আমার শারীরিক প্রবলেম চলছে, আপনি চলে যান। আমার মিথ্যে কথাকে সত্যি মনে করে হেলাল চলে গেল। রাতে ভাইয়া বাড়িতে এলে আমি আগের মতোই কথা বললাম তার সাথে। তার প্রতি আমার বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করলাম না। পরের দিন ভোরে শরণকে নিয়ে আমাদের শিউলি ফুল গাছতলায় গেলাম। শরণ অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে নিল হাতে। আমার কাছে এসে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, খালামণি, আম্মা আসলে এগুলো দিব। আম্মা কোনোদিন আসবে? আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেল শরণের কথা শুনে। শরণকে আমরা শুরু থেকে বলে আসছি তারা মায়ের অসুখ, চিকিৎসা করাতে দূরে এক হাসপাতালে আছে। আহারে বাচ্চাটা আমার, 3 বছরের অবশ শিশুটা আমাদের ছলকলাপ বুঝি বলি কত সহজেই না বিশ্বাস করলো এবং মেনে নিল। আমার চোখজোড়া জলে ভরে গেল। শরণকে কোলে নিয়ে ঘরে ফিরে এলাম। শরণ তার খেলনা প্লেন, বাস, বল নিয়ে খেলতে বসে গেল খাটের উপরে। আমি রান্নাঘরে গেলাম। ভাবি সকালের জন্য নাস্তা বানাচ্ছে। পাশে আম্মা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। এত পিঠা কেন আম্মা? তুই যাইতে দিতে হইব। বিয়ের পর পয়লার দিকে খালি হাতে শ্বশুরবাড়ি যাওন যায় না। ও, তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আম্মা অনুযোগের সহিত বলল, এইটা কোনো কথা? তুই চইলা যা। পোলাই বিয়ে করছে কি বউ বাপের বাড়ি পড়ে থাকার লাগি? আমি আবেগাপ্লুত হয়ে ভেজা গলায় বললাম, আম্মা, মন টানে না। কি করব বলেন? আপাকে ছাড়া যেদিকে তাকাই ধু ধু মরুভূমি মনে হয়। বিয়ের কোনো আনন্দে আমার মনে নেই। দিন তারিখ আগেই পাকা হয়ে গেলে বলে বিয়ে করতে বাধ্য হলাম, নয়তো কখনোই এমন মানসিক দুর্দশা থেকে বিয়ে বসতাম না। আমি গেলে শরণও একা হয়ে যায়। আমার মন পড়ে রয় শরণের কাছে। তবুও যেহেতু সে আসলো, কালই চলে যাব। কিন্তু বিকেলে, সকালে শরণকে নিয়ে উজিরপুর যাব। আপার কবর দেখে আসব। আর দোরগোড়, সবজি মাচা, চারপাশ দেখে আসব। আব্বা এগিয়ে এসে আমার মাথায় হাত বুলালো। আম্মাও আশীর্বাদের হাত বুলিয়ে দিল পিঠের ওপর। ভাবিও পাশে বসায় থেকে পিঠে সান্ত্বনার হাত রাখল। আম্মা বলল, তা যাসনি বিহানকালেই। শরণ রে, কবরের কাছে নিস না, কারো কাছে রাইখা যাস। তা তো অবশ্যই আম্মা। পরের দিন সকালে নাস্তা খেয়ে নিলাম। শরণকেও খাইয়ে দিলাম। আপার ঘরের চাবি নিয়ে নিলাম। রিকশায় করে খালা ভাগিনা চলে গেলাম উজিরপুর গ্রামে। আমাকে দেখে বাড়ির মানুষজন এগিয়ে এলো। শরণকে টেনে কোলে তুলে নিল। তারা আফসোসের সুরে বলল, বন্যায় কি হয়েছে? তার শেকড় তো আছে বাইচা। তোমরা আসা যা করবা সকল সময়ে। এই জন্য তো আসলাম খালাম্মা।
আপার ঘরের সব দেখতে হবে। সেদিন তো আমরা বেহুশ ছিলাম, তাই কোনোভাবে চলে গেছি। এ কদিন তো বিয়ের ঝামেলা গেল, তাই আসতে পারি নাই মন চাইলেও। সেই বাড়ির মানুষের সাথে প্রসঙ্গ তুললাম জসিমের। একজন বলল, আর বলল না, মুখ শরীরের এমন দশা হয়েছে বেটার, কাউরে দেখতেই দেয় নাই পুলিশ। ভয় পাইব বললা কেউ দেখতেও চায় নাই। কোনোরকম দাফন করে ফালাইছে জানাজা পইরা। আমার বুঝতে বাকি রইল না, পুলিশ জসিমের নয়, সবার পীড়াপিড়িতে অন্য অজ্ঞাত কোনো মানুষের মুখ বিকৃত হওয়া লাশ জসিমের বলে চালিয়ে দিয়েছে। হাই দুনিয়া, সর্বত্রই লোভের খেলা। পুলিশ তাদের সফলতা দেখানোর জন্য করলটা কি? আপার এক দেবর শরণকে কোলে নিয়ে বাজারে চলে গেল, বুঝলাম কিছু কিনে দেওয়ার জন্য। আমিও আপত্তি করিনি। এরা সবাই শরণকে অনেক স্নেহ করে। এই সুযোগে আমি ঘরের তালা না খুলেই পেছন পাশ দিয়ে হেঁটে সোজা আপার কবরে চলে গেলাম। 2 দিন আগে কেনা শিউলি গাছের চারাটা পুঁতে দিলাম আপার মাথা বরাবর সামনে। বেশ পরিমাণ পানি দিয়ে গোড়া ভিজিয়ে দিলাম। আকুল নয়নে আপারে বলে ডেকে ডেকে কেঁদে কাঁদলাম। নাক চোখ ডলে মুছিয়ে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকলাম, এলোমেলো কিছু জিনিস গুছিয়ে রাখলাম। ততক্ষণে শরণকে নিয়ে আপার সেই দেবর চলে এলো। শরণের 2 হাত ভর্তি খেলনা ও খাবার। সে নিজে থেকে বলল, বেআইন, যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন শরণের জন্য। নিজের বাড়িতে ভিটায় শরণের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনাদের জোরালো ভূমিকা থাকতে হবে এই বাড়িতে। সবসময় আসা যাওয়ার মধ্যেই থাকবেন, শরণকে নিয়েই আসবেন, নয়তো পরে সে নানা বাড়ি মুখী হয়ে যাবে। নিজের বাড়িকে তার পর মনে হবে। আমি সজল চোখে তার দিকে চাইলাম। হৃদয়তাপূর্ণ কণ্ঠে বললাম, হ্যাঁ বেয়াই, একদম ঠিক বলেছেন। আন্তরিক ধন্যবাদ আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য। শরণ তো আপনাদেরই বংশের রক্ত। আপনারা এই অসহায় নিঃস্ব এতিম শিশুটাকে কোনোদিন অবহেলা করবেন না। এভাবে তার সাথে কথার ইতি ঘটলে সে চলে যায়। আমি আপার ঘরের এটা ওটা দেখতে থাকি খুঁটিয়ে খুঁটিয়ে। মাটিতে বসে আপার খাটের নিচে উঁকি মেরে দেখলাম এমনিতেই কিছু একটা দেখতেই হাত বাড়িয়ে নিয়ে নিলাম। তামা দিয়ে বাধাই করা একটা ছোট্ট তাবিজ। তাবিজটা চিনতে কোনো ভুল হলো না আমার, এবং বুঝতে পারলাম আপার হত্যাকারীকে। আমি বাকরুদ্ধ হলাম, কিন্তু আবেগে বিষাদে চিৎকার করে উঠলাম না। মন শক্ত খাটের খুঁটি ধরে দাঁড়িয়ে পড়লাম। মনে মনে শপথ করে বললাম, কাউকে বলা যাবে না, কাউকে না। আমাকে নিষ্ঠুর হতে হবে, পাথর হতে হবে, গোপনে রাখতে হবে বিষয়টা। খুনিকে চিহ্নিত করতে হবে প্রত্যক্ষভাবে। তাবিজটা সযত্নে নিয়ে নিলাম ব্যাগের ভেতরে সাইড পকেটে। শেষে শরণকে নিয়ে চলে এলাম। আসতে আপার লাগানো গাছে কিছু সবজি ও শাক নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে ব্যাগ থেকে তাবিজটি বের করে রেখে দিলাম লুকিয়ে। আমার অস্তিসিক্ত বিষণ্ণ মুখ দেখে ঘরের কেউ কিছু বলল না। সবাই বিশ্বাস করলো আপার কবর। ঘরবাড়ি দেখে এলাম বলে মন বেশি বিদীর্ণ, কিন্তু আমি তো জানি আমার একমাত্র বড় বোন শিউলি আপার জন্য আমার মনের ভেতরে কি তাণ্ডব চলছে, কতটা ভাঙচুর হচ্ছে। আমার ভীষণ ইচ্ছে করছে উঠোনের মাঝ বরাবর দাঁড়িয়ে আকাশ পাতাল কাঁপিয়ে এই পৃথিবীকে কিছু নির্মম সত্যি জানিয়ে দিতে। ইচ্ছে করছে ঘরের সবাইকে বলে দিতে, তাবিজটা দেখাতে, দলিলটা দেখাতে। কিন্তু আগে পিছে অনেক বাস্তবতার কথা ভেবে আমি বিষ হজম করার মতো সবকিছু চেপে গেলাম। শরণকে গোসল করে আমার হাতে খাইয়ে দিলাম। বিকেলে চলে গেলাম হেলালদের বাড়ি। পাশাপাশি বাড়ি হলেও আমাকে একা যেতে দিল না আব্বা। প্রধান নাস্তা দিয়ে রিকশায় করে গেলাম। শরণকেও নিয়ে গেলাম আমি। তাকে রেখে দিতে চাইলাম আমার কাছে, কিন্তু আব্বা শরণকে নিয়ে চলে গেল। বলল, শরণ ওইখানে রাতে কার কাছে থাকবো? তোর লগে ঘুমান মানায় না। পরে আমি আর বেশি জোর খাটালাম না। রাতে হেলাল আমাকে নিবিড়ভাবে আলিঙ্গন করতে লাগলো জড়িয়ে ধরে। আমিও হেলালে বুকে মাথা রেখে অঝোর নয়নে কাঁদলাম। হেলাল বুঝল একদিন তোকে পাইনি বলে কাঁদছি, কিন্তু আমি তো জানি আমি কেন কাঁদছি, কেন আমার ভিতরে এই রক্তক্ষরণ। আমার মুখ মুছিয়ে দিতে দিতে হেলাল বলল, কেঁদো না, তুমি আমার 100 বছরের সাধনার ফল। আমাদের বাসর কি হবে না আজ? আমি দীর্ঘশ্বাস ফেলে মেঘমুখে বললাম, ক্ষমা করবেন, আপার জন্য মনটা খুব পড়ছে। কাল হোক, যদি আমার কালও মন চাইবে না, কিন্তু আপনার কথা ভেবে সায় দিলাম। হিলাল বলল, আচ্ছা আসো ঘুমাই। ঘুমিয়ে পড়ি দুজনে। পরের দিন প্রথম বাসর হয় আমারও হিলালের। জীবনের প্রথম স্বর্গীয় সুখ অনুভব করি আমি। কিন্তু তার ভিতরেও আপার হত্যাকারীকে মেরে ফেলার জন্য
হাত নিষ্পিস করছে। হেলালদের বাড়িতে 10 দিন কেটে গেল। এর ভেতরে ভাবি এলো একদিন আমাকে দেখতে। ভাবি মায়া মায়া স্বরে বলল, বোন, আমার ছোট চাচার অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি করছে। আমি কাল সকালে দেখতে যাবো। কয়দিন থাকমো? মাই সকালে আমার জেঠাতো ভাইরে পাঠাইছে। এলাকা আইলাম তোর লগে দেখা করে যাইতে। শুনে গোপনে উচ্ছ্বসিত হলাম। ভাবির কথায় সহমত জানিয়ে যাওয়ার গুরুত্ব প্রকাশ করি। দুঃখিত গলায় বললাম, ভাবি, তুমি অবশ্যই যাবে। বাবা আর চাচা জেঠার মধ্যে তফাৎ নেই। তুমি কবে যাইবে বাড়ি? বলল ভাবি, ঠিক নাই, স্মরণের জন্য মন পড়ে, চলে আসব। বললাম আমি, তাহলে তো ভালোই হয়। তোর ভাইয়ের খাবার দাবারের দিকে খেয়াল রাখতে পারবি আগের মতো। স্মরণরে নিয়ে চিন্তা করিস না, সে তার নানির কাছে ভালোই থাকে। ভাবি চলে যায় বাড়ি। আমি উদ্বিগ্ন হয়ে উঠি বাড়িতে যাওয়ার জন্য। ভাবি চলে যাওয়ার একদিন পর বাড়ি চলে যায়। হেলাল খুব আপত্তি করেছে, কিন্তু আমার আবদার ও যুক্তির কাছে পরাভূত হয়ে অনুমতি দিতে বাধ্য হয়েছে। আমাদের বাড়ি থেকে কলেজে গেলাম। আসার সময় অপরিচিত ফার্মেসিতে ঢুকে এক পাতা হাইড্রোজের ঘুমের ট্যাবলেট কিনে নিয়েছি। ভাবি না থাকলে আগে যেমন ভাইয়ের খাবারের তদারকি করতাম, এবারেও সেমভাবে তদারকি করতে লাগলাম। কোনো ব্যতয় ঘটেনি। ভাইয়াও স্বাভাবিক আচরণই করেছে আমার সাথে, আগের মতোই। সেই রাতে আব্বা আমার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। আব্বা নাক ডেকে ঘুমাচ্ছে, আম্মাও ঘুমিয়ে ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছে ডাক্তারের নির্দেশ মতে। স্মরণকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমি। আমি আশাতে এখন সে আর আমার সাথে ঘুমাই, নয়তো আম্মা আব্বার সাথে ঘুমাতো। ঘরে আর কেউ নেই। আমি অপেক্ষা করছি ভাইয়া আসার জন্য। ভাইয়া সেদিন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি দেরি করে ঘরে ফিরল। চোখ দুটো টকটকে লাল। ভাবি না থাকলেই ভাইয়া এমন দেরি করে আসে, কারণ সেদিন ভাইয়া নেশা করে সঙ্গদোষে। ভাবি থাকলে ধরার পড়ার ভয়ে খায় না। আমি ভাইয়াকে নেশা করা নিয়ে কিছু বললাম না। ভাইয়া আমাকে মাতলামো স্বরে বলল, এই বোন, টেবিলে খামো না। আব্বাই দেখলে ঝামেলা আছে। আমার রুমে খাওন, আয়না দে, দিতাসি। আপনি রুমে গিয়ে বিছানার উপর বসেন। আমি তাকে ভাত দিয়ে দিলাম। ভাতের সাথে আগেই গুঁড়ো করে রাখা 3টি ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে দিলাম। সে ভাত খেয়ে নিল, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে। এক মগ পানি খেয়ে নিল। সেই পানিতে মেশানো ছিল 2টো ট্যাবলেটের গুঁড়া। আমি প্লেট গ্লাস সরিয়ে ফেললাম। নিজেই তার হাত ধুয়ে দিলাম প্লেটের মধ্যে পানি ঢেলে। সে কাত হয়ে ঢলে পড়ল বিছানায়। 10 মিনিট না যেতেই তার চোখ দুটো নিদ্রায় ঢুলুঢুলু হয়ে গেল। বলতে গেলে আধো ঘুমে আধো জাগরণে আছে। আমি আমার রুমে গেলাম। দলিলর তাবিজটি নিয়ে ফিরে গেলাম তার রুমে। খাট ঘেঁষে দাঁড়ালাম। তার দিকে চেয়ে চাপা স্বরে হিসিয়ে বললাম, মায়ের পেটের ভাই হয়ে অবলা নিরীহ বোনটাকে মেরে ফেললেন। ভাইয়া আমার দিকে চাইল চোখের পাতা উল্টিয়ে। অস্ফুট স্বরে বলল, কি কস, বুঝি নাই। বোঝাচ্ছি। আমার মেহেদি দেওয়ার দিন ভরে আপার নিখোঁজ সংবাদ পেলাম। তারপর আপার কাটা মাথা উদ্ধার হলো। মানে সেই শিউলি ফোটা রাতে আপাকে আপনি মেরে ফেললেন। কেন মারলেন? এই যে দেখেন, আপার শ্বশুরবাড়ির জমিটা আপনার নামে। এটা কিভাবে সম্ভব? আপনি জোর করে টিপসই নিয়েছেন আপার থেকে। আপা তার আগে আমি আসার দিন কিছু বলতে চেয়েছে, কিন্তু আমার বিয়ের জন্য বলেনি। পরে বুঝলাম আপনি আপাকে ফুসলাচ্ছেন কয়দিন ধরে। এটাই আপা আমাকে বলতে চেয়েছে। এই তাবিজটা চিনতে পারছেন? কয় মাস আগে সিদ্দিক মুন্সি থেকে আমি এনে দিলাম আপনাকে, আম্মার আদেশ পেয়ে। আপনি রাত হলে নাকি আজগুবি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাই এই তাবিজ দেওয়া হলো। আমার আসার দিনেও আপার খাটের নিচে ঝাড়ু দিয়ে এলাম, কিছুই ছিল না। সেখানে আপার হাতের তাবিজ কিভাবে আপার খাটের নিচে গেল? কারণ আপা জবাই করার সময় আপার নিজের প্রাণ রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে। তখন আপনার হাত থেকে এই তাবিজ ছিঁড়ে পড়ে গিয়েছে, যা আপনি আর খেয়াল করেননি। না করারই কথা। আপনি তো মৃতদেহ লুকানো নিয়ে বেহুশ। কথায় আছে না, চোর চুরি করে যাওয়ার সময় একটা না একটা প্রমাণ ফেলেই আসে নিজের অজান্তে। সে জড়ানো ও রাগত স্বরে বলল, সব ভুয়া, মিছা, বানানো কাহিনী। ভুয়া নয়, মিথ্যা নয়, বানানো নয়। এই চাঁদের রাত যেমন সত্যি, এ রাতের আধার যেমন সত্যি, তেমনি আপাকে আপনি মেরে ফেলেছেন এটাও সত্যি। হ, ভালো হয়েছে। যা, থানায় যা তুই। আমার নামে মামলা দে। পুলিশ আমারে ধরেনি। অত টাইম নাই ভাই।
আপার প্রিয় শিউলি ফোটা রাতে তাকে আপনি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, একটা নিষ্পাপ শিশুকে এতিম করেছেন। তাই আজকের শিউলি ফোটা রাতে আপনিও বিদায় নেবেন। যে সুন্দর ভুবনে একটা নিরপরাধ সহজ সরল মেয়ে বাঁচতে পারল না, সেখানে আপনার মতো অমানুষ, স্বার্থপর, লোভী কিভাবে বেঁচে থাকে বলেন? আমার কথাগুলো সে শুনতে পেল না। তার আগেই ভোঁতা অনুভূতি নিয়ে নিদ্রায় ঢলে পড়ল। আমি খাটের নিচে আগেই আমার একটা জর্জেট পাতলা ওড়না এনে রেখেছি, সেটা বের করে নিলাম হাতে। ঘুমন্ত ভাইয়ের গলায় ওড়নাটা পেঁচিয়ে দিলাম দুপাশ হতে। সে ঘুমে বেহুশ, অচেতন, তাই মুহূর্তেই টের পেল না কিছু। আমি তার গলার দুপাশ থেকে ওড়নাটি শক্ত করে টান দিতে লাগলাম, দাঁত মুখ খিচিয়ে। আমার মাঝে দানবীয় শক্তি ভর করেছে। সে জেগে গেল, তবে বলতে গেলে হিতাহিত জ্ঞানশূন্য সে। গলায় হাত দিয়ে গড়গড় করতে করতে ওনার গিট খোলার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু তার অসাড় শরীরে সে জোরটুকু পেল না কিছুতেই। সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরখ করে দেখলাম গলায় কোনো দাগ পড়েনি, যেটা রশি বলে পড়ে যেত। আমি ওড়নাটি খুলে নিলাম। তার নিথর দেহ পড়ে রইল বিছানার মাঝ বরাবর। তাকে মারার আগে বহুবার থানা পুলিশের কথা ভেবেছি, নিজের সাথে যুদ্ধ করেছি। উপযুক্ত প্রমাণ তো আমার হাতে আছে, দলিল ও তাবিজ, খুব শক্তপোক্ত প্রমাণ। তবুও আইন আমার হাতে তুলে নিতে বাধ্য হলাম, কারণ আমি খুব ভালো করে জানি পরিবারের সবাই এটা কখনোই চাইবে না। আমার উপরে ঘোরতক অসন্তুষ্ট হবে, যা অকল্পনীয়, এমনকি যার ভয়ানক প্রভাব আমার ব্যক্তিগত জীবনেও পড়ত। কেননা সংসার ভাইয়া চালাতো, এবং প্রতিটি ঘরে একজন পুরুষের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। তারা বলতো শিউলিকে আমরা ফিরে পাবো না। বাবুলকে পুলিশে সোরপোত করলে আমাদের লস ছাড়া লাভ কি হতো? হ্যাঁ, মনে শান্তি পেতাম, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চিন্তা করতে হবে। আরেকদিকে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই জেনে যেত শিউলি আপাকে ভাইয়া মেরে ফেলেছে। এতে আমাদের পারিবারিক মর্যাদা মাটিতে মিশে যেত। আমাদের মুখে তুলে কথা বলার পথ রুদ্ধ হয়ে যেত সমাজে। সৃষ্টি হতো নানামুখী সংকট। তাই এত সব ভেবে আমার কাছে এটা একমাত্র পন্থা মনে হয়েছে। আধারের কাজ আধারেই সেরে নিলাম। ভাইয়ের অনুসারী হয়ে সাক্ষী রইল কেবল রাতের নির্জনতা ও আকাশ বাতাস। আমি অরিজিনাল দলিলটি আলমারির আগের স্থানে রেখে দিলাম, কারণ আমি মা বাবার কাছেও কোনোভাবে ধরা পড়তে চাই না, এবং কি দ্বিতীয় কাউকেও এটা বলতে চাই না, চিরসঙ্গী হেলালকেও না। আমি জানি এই গ্লানিবোধ আমাকে আজন্ম বয়ে বেড়াতে হবে, কিন্তু তার পাশাপাশি বিশাল স্বস্তিও আমার মাঝে জিয়ে রবে বনের খুনিকে তার প্রাপ্য সাজা দিতে পারলাম বলে। খুনের বদলে খুন, এটাই আমার কাছে একমাত্র সহজ ও উত্তম সমাধান মনে হয়েছে। আর কিছু ভাবার সময় ও মানসিকতা আমার মাঝে ছিল না। ছোট্ট শরণ যখন আম্মা বলে গাল ফুলিয়ে কেঁদে ওঠে, তখন আমি স্থির থাকতে পারি না। আমার ইচ্ছে করে পাতাল ফুঁড়ে আমি তার মাকে এনে দেই, সবকিছু লণ্ডভণ্ড করে দেই, সবাইকে মেরে ফেলি। সকালের সময় গড়ালে আম্মা নিজেই ভাইয়ার রুমে এলো। ভাইয়াকে দেখে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। সবাই হুমড়ি খেয়ে জড়ো হলো। ভাবিকে আনতে লোকে চলে গেল। আমি আমার গলা পেঁচিয়ে ভাইয়ারে বলে সল করা কান্না করতে লাগলাম। আশপাশের লোকজন এলো, স্থানীয় ডাক্তার এলো। কিভাবে কি হলো জানতে চাইল। আমি বললাম ভাইয়া মদ্যপান করে ভাবি বেড়াতে গেলে কালো করেছে, তবে হয়তো অধিক মাত্রায় পান করে ফেলেছে, নাকি ভাইয়া ঘুমের মাঝে হার্ট স্ট্রোক করেছে, আল্লাহ জানে। ডাক্তার বলল অতিরিক্ত মদ্যপানে ওনার মৃত্যু হয়েছে। এছাড়া ভিন্ন কোনো কারণ তো দেখছি না। তবুও আপনারা চাইলে থানায় ইনফর্ম করতে পারেন। আব্বা কাতর গলায় বলল, না, দরকার নাই, কি লাভ হইব? আমি কি আমার পোলারে ফিরে পামো? থানা পুলিশ করতে গেলে আরও নানান ঝামেলা সৃষ্টি হইব। ইজ্জত যাইব মদ্যপান করে মারা গেছি বইলা। ডাক্তার চলে গেল, থানা পুলিশ হলো না। এ ভিতরে ভাবিও চলে গেল। তার আহাজারিতে আকাশ পাতাল কেঁপে উঠল। হু হু করে কাঁদতে লাগলো গাছের পাতারাও। স্বাভাবিক নিয়মে ভাইয়ের দাফন সম্পন্ন হলো। আম্মা, আব্বা, ভাবি, হেলালো তার পরিবার সহ অনেকেই বিশ্বাস করল অতিরিক্ত মদ্যপানে ভাইয়ার মৃত্যু হয়েছে। আবার অনেকেই ধরে নিয়েছে ভাইয়া একা রুমে হার্ট স্ট্রোক করেছে। এবং তারপরও আমার পরিবার বা হেলালো কোনো সন্দেহজনক কথা বলেনি ভাইয়ার মৃত্যুকে কেন্দ্র করে। 3 দিনের কোলখানি সম্পূর্ণ হলো প্রয়াত ভাইয়ার নামে। আমাদের ঘরের পরিবেশ বেদনা বিধুর, শোকাবহ। ভাবিও আম্মা এখানে ওখানে হাত পা ছড়িয়ে বসে থাকে ঝিমানো মুরগির মতন।
তাই স্মরণের দিকে বিশেষভাবে খেয়াল রাখছি আমি। চতুর্থ দিন স্মরণকে নিয়ে আপার শ্বশুরবাড়ি গেলাম। যেতে আমার হ্যান্ডব্যাগে করে সেই তাবিজটা নিয়ে নিলাম সবার অলক্ষ্যে। স্মরণকে নিয়ে আপার কবরের কাছে গেলাম। কবরে ঘুমিয়ে থাকা মৃত আপাকে সালাম দিলাম শব্দ করেই। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরবাসী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নিঃশব্দে বললাম, আপারে, ও আপা, আমি তোর খুনিকে মেরে ফেলেছি। তোর স্মরণ ভালো আছে আমার কাছে। সে বাড়ির সবার সাথে দেখা করে ফিরে এলাম বাড়ি। চট করে মাথায় বুদ্ধি খেলে গেল। ভাইয়ের জন্য আম্মা, আব্বার নিসিম বেদনাকে যথাসম্ভব প্রশমিত করতে হবে। নয়তো পরপর দুই সন্তান হারিয়ে ফেলার জন্য তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে। সন্তান হয়ে মা বাবার বিধ্বস্ত মুখছবি আমি কিছুতেই নিতে পারবো না। তাই ঘরে গিয়েই ভাবির সামনে চলে গেলাম। চতুরতার সঙ্গে চঞ্চল ও উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলাম, ভাবি, এটা ভাইয়ার হাতে তাবিজ না? আমার উচ্চকণ্ঠ শুনে আম্মা ও আব্বা ভাবির রুমে এলো। ভাবি হকচকিয়ে গেল। তাবিজটি নেড়েচেড়ে ইতস্ত গলায় বলল, কইতে পারম না নে বোন। ভাবির হাত থেকে আম্মা ছো মেরে তাবিজটি নিয়ে নিল। ড্যাব ড্যাব চোখে তাবিজটির দিকে চেয়ে বলল, হ, এইটাই তো তোর ভাইয়ের হাতের তাবিজ। তুই পাইলি কই? এখন আপার ঘরে, তার রুমের খাটের নিচে মাটিতে পেলাম। কিন্তু ভাইয়ার হাতের তাবিজ আপার রুমে কিভাবে গেল? প্রশ্নটা তীরের ফলার মতো তাদের দিকে ছুড়ে দিলাম। তাদের চিন্তা এখন ভাইয়ার চেয়ে এই তাবিজ গুরুত্বপূর্ণ পেলে অনেক বেশি। তাবিজের বিষয়টা সুনিপুণভাবে তাদের সামনে প্রকাশ করতে পেরে গোপনে উল্লসিত হয়ে ওঠে। তারপর রাতে চালাকি করে ভাবিকে বলি, কয়দিন আগে কেনা ভাইয়ার নতুন শার্ট এটা কই? ভাইয়া মনে হয় একদিনও গায়ে দেয়নি। শোকাহত ভাবি বাধা দিল না, চাবি দেখিয়ে দিল। আলমারি খুলে নিলাম। একটু পরেই কৌশলে ভাইয়ার এটা ওটা দেখার ছতই নিচে ড্রয়ারের খুলি সেই দলিলটা বের হয়ে আসে। আমি শব্দ করে পড়ি ভাবির সামনে। পরক্ষণে নির্বাক কণ্ঠে বলে উঠি, এ কি আম্মা, আব্বা, আপার নামের এই জমির দলিল দেখি ভাইয়ার নামে। এটা কিভাবে হলো? কোনো অলৌকিক ক্ষমতা বলে নাকি? নাকি ভুল দেখছি আমি? আমার দৃষ্টি ভ্রম হলো নাকি? তারা ত্রস্ত পায়ে এগিয়ে এলো। দলিলটা এগিয়ে দিই তাদের দিকে। আব্বা পড়ল, ভাবিও পড়ল। ভাবি মরামুখে থম মেরে বসে রইল। আম্মা ও আব্বা দলিলটি নিয়ে তাদের রুমে চলে গেল। আমি প্রলম্বিত শ্বাস ফেলি আড়ালে গিয়ে আম্মার রুমে গেলাম। আব্বা ও আম্মা আমার দিকে চেয়ে বাকরুদ্ধ কণ্ঠে বলল, আচ্ছা, শিউলিরে কি বাবুল মাইরা ফেলাইল? এই দলিল তাবিজি তো তাই প্রমাণ করে। হুঁ, আমার মনের অবস্থাও আপনাদের মতো। সত্যিটা তো একমাত্র তিনিই জানেন। দীর্ঘ সময় আম্মা আব্বার কাছে বসেছিলাম। স্মরণ ঘুমিয়ে পড়ল আমার কোলে। তাকে নিয়ে নিজের রুমে চলে গেলাম আম্মার আদেশে। শুয়ে পড়লাম স্মরণকে বুকে নিয়ে। নিশি ফুরালো, ভোর হলো, স্মরণও জেগে গেল। তার হাত ধরে উঠান ডিঙিয়ে আমাদের শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। শরতের অজস্র শিউলি ফুলে ভরে গিয়েছে শিউলি গাছের তলা। একসঙ্গে এত শিউলি ফুলের মেলা আমি আর দেখিনি। ব্যথাতর হৃদয়ে নিদারুণ চোখে শিউলি ফুলগুলোর দিকে চেয়ে রইলাম। স্মরণ শিউলি ফুলগুলো কুড়াতে লাগলো এক এক করে। প্রতিটি শিউলি ফুলের গায়ে জড়িয়ে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর দানার মতো চিকচিক করছে। এ যেন আপা হাসছে তার খুনিকে শাস্তি দিতে পেরেছি বলে। আমি বিড়বিড় করে বলি, আপারে, যে শিউলি ফোঁটা রাতে কেউ তোর প্রাণটা কেড়ে নিল, ঠিক তেমনই এক শিউলি ফোঁটা রাতে আমিও তার প্রাণ কেড়ে নিলাম। ভালো থাকিস আপা। ভারী অশ্রুতে আমার চোখ জোড়া ডুবে গেল। স্মরণ আমার হাত ঝাঁকিয়ে বলল, খালামণি, ফুলগুলো রাইখা দিমো আম্মার জন্য। তুমি না বলছো আমার প্রিয় ফুল এই শিউলি ফুল? স্মরণের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। জানি না আর কতদিন স্মরণকে মিথ্যা গল্পের মায়ায় ভুলিয়ে রাখতে পারবো, নাকি আজ হতে বহু বছর পরে কোনো এক শিউলি ফোঁটা রাতে স্মরণকে শোনাবো তার শিউলি মায়ের গল্প। সমাপ্ত।